সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় যানজটের দায় কার, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, মাঝখানে আছেন খান মোহাম্মদ রেজওয়ান, উপ পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ ডিএমপি, এবং ওই প্রান্তে আছেন মামুন সরকার, যুগ্ম মহাসচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। সারা দেশে বিশেষ অভিযানে হয়রানিমূলকভাবে গ্রেপ্তারের অভিযোগ, জনমনের স্বস্তি আনতে এই অভিযান বলছে পুলিশ, সতর্ক হওয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। জাসদের হঠকারী সিদ্ধান্তে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, মন্তব্য সৈয়দ আশরাফের। ঈদকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে প্রতারক চক্রের তৎপরতা, মোহাম্মদপুর এলাকা থেকে মুদ্রা জালিয়াতি ও অজ্ঞান পার্টির 7 সদস্য আটক। নিয়মিত বাজার মনিটরিং এর পরও রমজানের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্যপণ্যের দাম ও ভেজাল খাদ্য। ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলার জেরে নিউ ইয়র্কের সর্বোচ্চ সতর্কতা, ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নেওয়ার আহ্বান। স্থপতি হিসাবে আপনাকে মোবাশ্বের ভাই আপনার উপর দিয়ে করতে চাই। প্রথমে প্রতি বছর আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে রেগুলার আমাদের আলোচনা হয়। যানজটটা যেমন ঈদের আগে ঠিক এটা বেড়ে যায়, দুটা ঈদে পূজা পার্বণে উৎসবগুলোতে এটা বেড়ে যায় বেশি, বিশেষ করে সবচেয়ে বেশি লম্বা যানজট এরিয়াটা থাকে, ধকলটা থাকে এই ঈদের সময়। প্রতিবারই আপনি বলেন রাস্তা আছে 7 থেকে 8, হ্যাঁ 8 ভাগ, আচ্ছা ঢাকার কথা 20 থেকে 25 ভাগ, পার্কিং এর কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ কাজেই যানজট হবেই। বিল্ডিং যারা বানিয়েছে রাজুকের কাছ থেকে পাশ করে নিয়ে আসা জিনিস নিচে যারা পার্কিং এর জায়গাতে দোকান বানিয়ে দিচ্ছে, পাশাপাশি ফুটপাত দখল হয়ে যাচ্ছে, এটা একটা আছে। সব লোক পার্কিং করে তার রাস্তাতে, হ্যাঁ কেউ নিয়ম মানতে চায় না, মানুষ সচেতন না, মানুষ যখন যেটা পার্কিং স্লট মনে করে সেখানে মানুষ রেখে দেয়। তো এটা থেকে নিস্তার পাওয়ার কোনো লাইনঘাট আছে কিনা? আমি এটাকে একটু দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে যে আপনি যে বক্তব্যগুলি দিলেন এটা সারা বছরের ইতিহাস, কিন্তু রোজার সময় একটি অস্বাভাবিক একটি ঘটনা ঘটে যেটা বিশ্বের আর কোনো দেশে ঘটার সম্ভাবনা খুব কম ইসলামিক কান্ট্রি হিসাবে। ইফতারি আপনাকে নির্ধারিত সময়ে ইফতারি করতে হবে। 5 মিনিট আগে আপনি অফিসে পৌঁছাতে পারেন, 5 মিনিট পরেও পৌঁছাতে পারেন, বিরাট কোনো অন্যায় নাই। কিন্তু ইফতারির টাইম মানে হলো একটি নির্ধারিত টাইম। অর্থাৎ ঢাকা শহরকে নিয়ে যদি আমরা কথা বলি, কারণ ঢাকা শহরের সমাধান করতে পারলে সারা বাংলাদেশের সমাধান করা সম্ভব। ঢাকা শহরের সমস্ত মানুষ প্রত্যেকের মনের ভিতরে একটি আশা, বাসায় যেয়ে ইফতারি করব। অর্থাৎ নির্ধারিত সময়ে মানুষ পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এটা আপনার এখানে এর আগে আমি 2-3 বার বলেছি, এটারও কিন্তু কিছুটা সমাধান আছে। আমরা যদি ভোর 7টা থেকে অফিস আরম্ভ করি, 2টা থেকে ছুটি দেওয়া আরম্ভ করি, ছুটি দিতে দিতে 4টা পর্যন্ত ছুটি দেই, আপনি নিজেই চিন্তা করেন যে এই লোডটা কত কমানো সম্ভব। আমরা কেন করি না? সবাই একসাথে ঢুকবো, সবাই একসাথে বের হবো, তো মারামারি করা ছাড়া তো কোনো উপায় নাই। আর এটা হলো এই ঈদের সময়ের সমাধানটা আমরা করতে পারি, কারণ এখানে পার্শিয়ালি সমাধান করা সম্ভব। আর সামগ্রিক যে প্রবলেম সেটা তো আপনি নিজেই বললেন যে ঘটনাটা কি, তারপরেও এই প্রবলেমটি সমাধান করা যায়। আপনার এখানে বহুবার বলার পরে আমরা কতগুলি স্টাডি করেছি। ঢাকা শহরে প্রাইভেট কার আমরা দেখেছি যে একটি প্রাইভেট কারে অ্যাভারেজে হাইয়েস্ট 2 জন মানুষ চলাচল করে, 5 জনের ক্যাপাসিটি, কিন্তু ওই যে বাচ্চাকে নামায় দিয়ে ড্রাইভার সাহেব কিন্তু একলাই যাচ্ছেন। অর্থাৎ 2টি প্রাইভেট কারে 4 জন মানুষ সারাদিন চলাচল করে। কিন্তু আপনি কি জানেন এই 2টি গাড়ি সামনাসামনি দাঁড় করালে পারে একটি বাসের জায়গা রাস্তায় নেয়। একটি বাসে সর্বনিম্ন হলো 50 জন, ডবল ডেকার হলে পারে 80 জন। অর্থাৎ 80 জনের জায়গা 2 জন লোক, 4 জন লোক রাস্তা দখল করে রাখে। এখন আপনি চোখ বন্ধ যদি করে একটু চিন্তা করেন যে রাস্তায় সমস্ত প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে 2টি করে প্রাইভেট কার সরিয়ে ফেলছেন, একটি বাস বসায় দিচ্ছেন, এবং
ওই রাস্তায় ওই সময় যতজন মানুষ ছিল সব বাসে বসানোর পরে দেখলেন যে রাস্তার প্রায় 50% কমপ্লিটলি খালি অবস্থায় আছে। দিস ইজ দ্য সিম্পল ওয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে পারি না কেন? আমরা প্রতিনিয়ত একটি কথা এসছে যে ম্যানেজমেন্ট আপনাকে 30 to 40% সলিউশন দিতে পারে। ঢাকা শহরে গণপরিবহন, আমাদের এই গণপরিবহন একদম গণ হিসাবেই আছে, মালিকানাটিও গণ। 1100-র উপরে মালিক, 4000 বাস চালাচ্ছে এবং প্রত্যেকের টার্গেট একজন প্যাসেঞ্জারের যেন আমার হাতছাড়া না হয়, পারলে ঢাকা শহরের সব প্যাসেঞ্জার আমার বাসেই যেন ওঠে। ফলে পৃথিবীর ইতিহাসে, আমি আবারও বলছি, পৃথিবীর ইতিহাসে একটি দেশ আপনি খুঁজে দেখাতে পারবেন না যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করে, রাষ্ট্রপতি বসবাস করে, প্রধান বিচারপতি বসবাস করে, পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা বসবাস করে, সেই শহরের গণপরিবহনের চামড়া নাই, মাংস নাই, হাড্ডি নাই, বহাল তবিয়তে ঢাকা শহরে চলাফেরা করছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলিকে এরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, রাষ্ট্রপতিকেও বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, প্রধানমন্ত্রীকেও দেখাচ্ছে, পুলিশ ডিপার্টমেন্টকেও দেখাচ্ছে। আমরা কেন কন্ট্রোল করতে পারি না? এটার কিন্তু প্রেসক্রিপশন দেওয়া আছে, কিচ্ছু না। এই সমস্ত 4000 বাসকে 2টি বা 3টি কোম্পানির আন্ডারে যদি আমি নিয়ে আসি, যেটাকে রুট ফ্র্যাঞ্চাইজ বলা হচ্ছে, অর্থাৎ সিম্পল, যেটা আমি প্রতিদিন বলছি, আবারও বলি, জনগণের জন্য এবং মালিক পক্ষের জন্য 100টি বাস দিয়ে একটি রুট করা হলো, সবগুলি বাস লাল। এই 100টি বাস এই রুটে যদি চলে, যখনই যে পার্কিং এর প্যাসেঞ্জার নেওয়ার জায়গায় দাঁড়াবে, সেই দাঁড়ানোর সময় পিছনে যদি আরেকটি লাল বাস এসে দাঁড়ায়, তাহলে সামনের লাল বাসটি চলে যাবে। কারণ তার প্যাসেঞ্জার, গাড়িতে প্যাসেঞ্জার থাকলো কি না থাকলো ডাজন্ট ম্যাটার, দিনের শেষে 100 জন সমস্ত টাকা বস্তা ফেলবে, 100টা ভাগ করে বাড়িতে নিয়ে যাবে, অথবা বছরের শেষে ডিভিডেন্ড হিসাবে নেবে। তাহলে আপনি চিন্তা করেন, এই যে একটি বাস দাঁড়ানোর পরে প্রতিনিয়ত আমরা দেখতে পাই পিছনের 6টি বাস এসে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে। আর যখনই আপনার নির্ধারিত সময়ে বাস চলাচল করবে, সাথে সাথে মানুষ তার প্রাইভেট গাড়ি হলিডে ছাড়া আর কখনো ব্যবহার করবে না। কারণ প্রাইভেট গাড়ি ব্যবহার করার অনেকগুলি অসুবিধা আছে। গাড়িটি কোথায় পার্ক করব, গাড়িটি কিভাবে রক্ষা করব, গাড়িটি বাসায় ঠিক মতো পৌঁছাবে কিনা। ঢাকা শহরে আমরা আরেকটি জিনিস যাচাই করে দেখেছি, সেটি আরো দুর্বিষহ একটা জিনিস। ঢাকা শহরের প্রায় 50 থেকে 60% প্রাইভেট গাড়ির মালিক শুধুমাত্র তার সন্তানদেরকে স্কুলে পৌঁছানোর জন্য কেনে, সিকিউরিটি রিজনে। অর্থাৎ আপনি সমস্ত সুযোগ সুবিধা দিবেন, রাস্তাঘাট করবেন, ফুটপাত করবেন, সাথে যদি আপনি 100% সিকিউরিটি না দিতে পারেন, নিশ্চিন্ত মনে আপনার সন্তানকে বাসে তুলে দিতে না পারেন, তাহলে কিন্তু কোনো পারপাস সার্ভ করবে না। অর্থাৎ এই যানজটের ম্যানেজমেন্ট অ্যাট দ্য সেম টাইম 100% সিকিউরিটি। এখন আসেন যে শুধুমাত্র আমরা ঢাকায় এটা করলে কোনোদিন কি হবে? হবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। উনি আমরা তখন নিয়ম পিঠে থাবা দিয়ে দিয়ে বলছে, বাবারা শুধু ঢাকা নিয়ে প্ল্যানিং করো না, সমগ্র বাংলাদেশ নিয়ে করো। আমরা 40 বছরে কি সারা বাংলাদেশ নিয়ে কোনো প্ল্যানিং করেছি? আর এই জায়গায় আমি রেজমান সাহেবকে বলবো যে আপনারা মানে পুলিশ বিভাগ থেকে মানে রোজা শুরুর আগে বলা হলো যে এবার আমরা সিস্টেমটাকে আমরা চেষ্টা করবো যাতে যানজট না হয় এটার জন্য। কিন্তু উনি যেটা বলেন যে একসঙ্গে অনেক লোক বেরিয়ে আসে, একই সময়ে তাকে যেতে হয়, এই ওয়ার্কআউটের হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় যে ঢাকা শহরে যে 9 লাখ গাড়ি আছে, এটা কি আপনার মনে হয় যে না এর বাইরে গাড়ি চলে আসে? কি কারণে? মনে করেন যে একসঙ্গে বেরোচ্ছে, ঠিক আছে, গাড়িগুলো তো ওগুলোই প্রতিদিনই কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে, যে গাড়িগুলো ঢাকাতে যে নিবন্ধিত গাড়ি যেগুলো আছে, এর মধ্যে 2 থেকে 2.5 লাখ মানে প্রাইভেট কার আছে। বাসের সংখ্যা ফ্র্যাঞ্চাইজিতে একদমই কম, 20-22 হাজারের মধ্যে হয়তো আপনার হলো মিনি বাস আছে। তারপরে দানেশ ভাই আপনাকে ইন্টারাপ্ট করি, এই বাসের ভিতরে জনগণের বাস না, আমি বলতেছি জনগণের বাস মানে বিআরটিসির বাস দেখতে পাবেন সেক্রেটারিয়েটের সামনে সকালবেলা আর বিকালবেলা ডিউটি করার জন্য 18টি গাড়ি জনগণের বাস দাঁড়িয়ে আছে। এর চেয়ে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এখন এরকম একটা অবস্থা থেকে আপনারা কিন্তু বারবার প্রতিবার আপনাদেরকে মেজারমেন্ট নিতে হয়, সবকিছু আপনারা করছেন, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে মানুষ কিন্তু অন্য কিছু বুঝতে চায় না, এবং মানুষ ধরেই নেয় যে ট্রাফিক ডিপার্টমেন্ট ফেল। এইটা মানে এই যে পুরো জিনিসটা চলে যাচ্ছে, কোনো কেউ কিন্তু আর বলছে না যে পার্কিং করছে, সে বলছে না, কারণ সে নিজেই সুবিধা নিচ্ছে ওইখানে, কিন্তু সে বলছে না যে এটা আমার কারণে সে ভাবছে। কিন্তু শেষ পর্যন্ত দায় দায়িত্বগুলো পুরোটাই, কারণ পুলিশ তো বললো যে এবার যানজট হবে না, পুলিশ জানলো, তার মানে পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না। আপনি
আপনার আমরা আসলে কখনোই বলিনি যে এবার যানজট হবে না। এই যে বললেন যে জনগণ সমস্ত দায় দায়িত্ব ট্রাফিক পুলিশকে বলছে যে ব্যর্থ, আমি এর উল্টা আসলে সিদ্ধান্তে উপনীত হতে চাই, সেটা হলো জনগণ ব্যর্থ। কারণ জনগণ কিভাবে ব্যর্থ? জনগণ উপলব্ধি করতে ব্যর্থ যে কেন এই যানজট হচ্ছে। আপনার ট্রাফিক পুলিশ কাজ করে হচ্ছে, মানে আমরা যদি বলি যে পুলিশের কাজ কি, পুলিশের কাজ হচ্ছে ল এনফোর্সমেন্ট করা। ট্রাফিক পুলিশ, ঢাকা শহরে যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট আছে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে মোটরযান আইনের প্রয়োগ করা। একজন লোক হেলমেট ছাড়া যাচ্ছে, একজন সিট বেল্ট না বেঁধে যাচ্ছে, একজন মোটরসাইকেলে 3 জন যাত্রী যাচ্ছে, বা গাড়ির রেজিস্ট্রেশন নেই অথবা ইন্স্যুরেন্স সার্টিফিকেট নেই, এই জাতীয় যে বিধিবিধান আছে সেগুলোর প্রয়োগ করা হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ। তো এই বিষয়গুলোর সাথে যানজটের কোনো সম্পর্ক নেই। এই বিষয়গুলোর সাথে কিসের সম্পর্ক? এইগুলোর সাথে হচ্ছে ব্যক্তির সেফটি সিকিউরিটির সম্পর্ক। আপনার হেলমেট না পরলে, অ্যাক্সিডেন্ট করলে তার মাথা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে জাতির জন্য বার্ডেন হয়ে যাবে। এই জন্য তাকে এটা অনুৎসাহিত করা হচ্ছে যে তুমি হেলমেট না পরে মোটরসাইকেল ড্রাইভ করো না। আপনার একজন সিট বেল্ট না বেঁধে গাড়ি চালাচ্ছে, ট্রাফিক পুলিশ তাকে একটা প্রসিকিউশন দিয়ে দিচ্ছে। এর সাথে ব্যক্তির সেফটি সিকিউরিটির প্রশ্ন, যে অ্যাক্সিডেন্ট হলে সে সিটকে পড়ে যাবে, সে আহত বা নিহত হতে পারে, সে জাতির জন্য বার্ডেন হয়ে যেতে পারে। তো মোটরযান আইনে যে বিষয়গুলো বলা হয়েছে তার অধিকাংশই বা সবগুলোই ব্যক্তির সেফটি সিকিউরিটির সাথে জড়িত, এবং ট্রাফিক পুলিশ এই ল এনফোর্সের কাজেই নিয়োজিত। এখানে গাড়ি আসবে 500-র কাছে 5000, সেগুলোকে ধাক্কা দিয়ে সরাতে হবে। দিস ইজ নট দ্য জব অফ ট্রাফিক পুলিশ। এই বিষয়টা কার কাজ তাহলে? এই বিষয়টা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়। গাড়িটা কিভাবে আসবে, কিভাবে পাস আউট হয়ে যাবে, সামনের দিকে কিভাবে ধাবিত হবে, কোথায় মার্কেট হবে, কোথায় কার পার্কিং থাকবে, কতগুলো কার পার্কিং এর ব্যবস্থা থাকবে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে নগর পরিকল্পনার অংশ বিশেষ। সেই নগর পরিকল্পনায় গলদ থাকার কারণে, পলিসিতে পর্যাপ্ত এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করার কারণে এই যানজট তৈরি হচ্ছে। এই দায়িত্ব তো পুলিশের না। এই দায় দায়িত্বের জন্য নীতি নির্ধারক মহল আছে, এই দায় দায়িত্বের জন্য নগর পরিকল্পনাবিদ আছে, এই দায় দায়িত্বের জন্য সিটি কর্পোরেশন আছে, এই দায় দায়িত্বের জন্য আপনার এই পরিবহন ব্যবস্থার সাথে যারা জড়িত তারা আছে। এই সমস্ত দায় দায়িত্ব হচ্ছে তাদের। তো জনগণ এই সঠিক বিষয়টা উপলব্ধি না করার কারণে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, অর্থাৎ যত দোষ তন্দ ঘোষ, পুলিশের দোষ। এখানে জাম পাচ্ছে কেন? এই পুলিশ কোনো কাজ করতেছে না। বাট এটা হচ্ছে খুব আশ্চর্য হওয়ার বিষয়। আমি 12 বছর চাকরি করার পরে ট্রাফিক ডিভিশনে আমার পোস্টিং হয়েছে। আমি নিজেও এই বিষয়গুলো জানতাম না যে ঢাকা শহরে প্রতি মাসে ট্রাফিক পুলিশ প্রায় 60,000 মামলা দায়ের করে এই মোটরযান আইন অনুযায়ী। সরকার রাজস্ব খাতে প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় করে এই খাত থেকে। সামান্য ফি, 200 টাকা, 250 টাকা, 500 টাকা এরকম ফি দিয়ে 2.5 কোটি 3 কোটি টাকা রাজস্ব আদায়। ইটস এ হিউজ কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞ ট্রাফিক পুলিশ প্রতিদিন করে যাচ্ছে। তারপরেও তাদের রেকগনিশন নাই। রেকগনিশন না থাকার কারণ হচ্ছে জনগণ এই বিষয়টা উপলব্ধি করতে ব্যর্থ। ইভেন আমিও ব্যর্থ ছিলাম। আমি নিজেও 12 বছর পুলিশের চাকরি করে এই বিষয়গুলো জানতাম না। ট্রাফিক পুলিশে যখন চাকরি করতে আসি তখন আমি এই বিষয়গুলো নিয়ে অনেক স্টাডি করেছি, পুলিশের বিষয়গুলো অবহিত হয়েছি। তো এই যানজটের যে দায় দায়িত্ব, এটা কোনোভাবেই পুলিশের কাঁধে ফেলানো যায়। তবে এখানে একটা বিষয় জড়িত আছে, সেটা আইনের বাইরে আমরা করে থাকি। সেটা হলো এই এখানে গাড়ি নষ্ট হয়ে রাস্তা ব্লক করে আছে, এই দায়িত্বটা কার? অবশ্যই এটা পুলিশ এটা অপসারণ করবে। পুলিশের রেকার আছে, রেকার দিয়ে টেনে নিয়ে কোথাও এটাকে ডাম্পিংয়ে পাঠিয়ে দেবে বা একটা নিরাপদ জায়গায় ফেলবে। তো এই দায়িত্বটা পুলিশ 100% সফলতার সাথেই পালন করে আসছে। এখন আমার যেখানে প্রশ্নটা হলো, যেমন যে পয়েন্টগুলোতে সিগন্যাল আছে বা গাড়ি থামছে, যেমন গাড়িগুলো থামছে যখন, যদি সে অন্যায়ভাবে থামে, আপনি যেটা বললেন মোটরযান আইনে, এই ঢাকা শহরের যত গাড়ি আছে, বড় গাড়ি বলেন, প্রাইভেট আছে, প্রত্যেকটা গাড়ি এই যারা এই যে মিনি বাস বলেন, এরা একটা আরেকটাকে ধাক্কা দিতে থাকে এবং প্রত্যেকটা সিগন্যাল পয়েন্টে এরা গাড়ি থামায়। আর আপনি বলছেন সচেতনতার কথা, মানুষ নামে বলেই বা মানুষ উঠে বলেই কিন্তু এটা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সিগন্যাল পয়েন্টে এরা গাড়ি থামাচ্ছে এবং একজনের মধ্যে ব্লক করে বসে আছে। হ্যাঁ, ট্রাফিক পুলিশ ওখানে দাঁড়ায় আছে, কিন্তু মানে তখন মনে হয় দেখে যে উনি নিজেই, ওরা মনে হয় অসহায় বোধ করে
যে একটা গাড়ির সাথে লাগা, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, পিছন দিকে বাজিয়ে যাচ্ছে হর্ন। সেই জায়গাতে অধিকাংশ ক্ষেত্রে, যেমন শাহবাগে যেমন আমি ঠিক এই বাংলা মোটরে দেখছি, ঠিক একইভাবে আপনি এই ইয়াতে কাউরান বাজারের ওই পাশটাতে এবং ফার্মগেটে এটা নিয়মিত হয়ে গেছে যে যার মতো করে গাড়ি, উনি বললেন যে ফ্র্যাঞ্চাইজ গাড়ি লাগবে কি করে, গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং যতগুলো বাসের ক্ষত আছে প্রত্যেকটা ক্ষত কিন্তু তারা তৈরি করে দিচ্ছে। এইটা থেকে মুক্তির উপায়, হ্যাঁ, এটা থেকে মুক্তির উপায় এটাই অ্যাড্রেস করা হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে বাস দাঁড়াবে কোথায়, এটা কিন্তু ঢাকা শহরে কোথাও ডিফাইন করে দেওয়া নেই। অর্থাৎ সবার ছেলে মানে কারোই ছেলে না, বিষয়টা রাস্তায় এরকম বিষয় দাঁড়িয়েছে আর কি। তো রাস্তায় যদি এটা ডিফাইন করা থাকতো যে এখানে বাস থামবে, এখানে বাস থামতে পারবে না, এটা যদি ওয়েল ডিফাইন করা থাকতো, ওয়েল গাইডেড আপনার রোড নেটওয়ার্ক চ্যানেল যদি সাইড দিয়ে থাকতো, তাহলে সাইড দিয়ে যাবে, তারপরে মেইন রাস্তায় থামবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এই যে যত থামতেছে, তাহলে পুলিশ কি করতেছে? পুলিশ মামলা করতেছে। প্রত্যেকটা গাড়ির বিরুদ্ধে দেখেন যে 5-7টা করে মামলা ঝুলে আছে। তারপরে তাদের ভয় নেই কেন? ভয় নেই এই কারণে যে একটা মামলায় তারা কত 500 টাকা ফাইন দেয়, বলছে কিছুই না, 500 টাকা ফাইন দিয়ে দিল। মানে এটা সর্বংসহা হয়ে গেছে। অর্থাৎ এই বিষয়টাকে মানে ফাইন বাড়াতে হবে এবং এই রোডগুলোকে এভাবে ডিফাইন করে দিতে হবে যে এখানে বাস থামবে, এখানে যাত্রী দাঁড়াবে, এখান থেকে এখানে গাড়িতে উঠবে। এগুলো ওয়েল ডিফাইন করা হলে এই অব্যবস্থাপনা থাকবে না। এবং এই বিষয়টাও ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়। এই বিষয়টা দেখে হচ্ছে সিটি কর্পোরেশন, বাইরে এটা পুলিশের জব না। গাড়ির দরজা পর্যন্ত বন্ধ হয়ে থাকে ডিফাইন্ড জায়গাতে গাড়ি না আসা পর্যন্ত, ইউ ক্যানট ওপেন। মামুন ভাইয়ের কাছে আমার যেটা প্রশ্ন, সেটা হলো এখন একটা বড় অভিযোগ আসছে, সেটা হচ্ছে দোকান ঈদের সময় শপিং সেন্টারগুলোতে গাড়ি অনেক বেশি পার্কিং হয় বা সামনে থাকে। আমি মনে করেন শপিং না বলে যদি আপনি দোকান বলি, বা একটা মার্কেট, যেমন নিউ মার্কেট তার নিজের কোনো ইয়া নাই, সেই আমলের ইয়া আমি মেনে নিচ্ছি, তার পাশেও কিন্তু নিউ মার্কেটের সামনেও আশেপাশে যেটুকু জায়গা আছে তাদের কিন্তু পার্কিং এর জায়গা আছে। কিন্তু প্রাইভেট সেক্টরের যে বিল্ডিং গুলো উঠেছে তাদের নিচে পার্কিং যায় না, কি হয়, কিন্তু তাদের পুরো রাস্তাটা, এবং আপনি যদি কোনো জায়গায় যান, বড় বড় যেসব জায়গাগুলো বিজনেস সেন্টার মানে শপিং সেন্টার, সেই জায়গায় ওই ইয়াগুলোতে প্রত্যেকটা জায়গাতে বিল্ডিং যখন আপনি করছেন তখন কিন্তু বিল্ডিং কোডে আছে যে আপনাকে পার্কিং রাখতে হবে। একটা মার্কেটের মানে শপিং মলেরও হ্যাঁ ইয়ার বসুন্ধরা বা যমুনা পার্কের মতো ছাড়া কারো জিনিসই সবগুলা গাড়ি থামছে রাস্তার সামনে। এখন ট্রাফিক পুলিশ কতজনকে ধাক্কাবে? তারপরে যদি আবার ওখান থেকে একটা ফ্ল্যাগ লাগানো থাকে তাহলে তো ওখানে আর কোনো কিছু করা যায়। তাহলে এই জায়গাতে আপনারা কি করছেন? যে আপনাদের আমি যেটা বলছিলাম প্রথমে যে ব্যবসা, এবং ঈদের সময় এটা হওয়ার পিছনে আমার কাছে মনে হয় না যে ঢাকা শহর থেকে বাইরের সব গাড়ি ঢাকা শহরে এসে মানে দোকানপাটে জিনিসপত্র কিনছে। হ্যাঁ, কিন্তু এইটা আসছে আপনাদের তরফ থেকে কোনো কিছু আছে যে আপনারা আপনাদের সামনে প্লিজ ইয়ে করবেন না বা এই ধরনের? এখন দেখেন, যখন এই যে রোজার ঈদ বা কুরবানি ঈদ আসে, আসলে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে একটা আলোচনায় বসি। ব্যবসায়ীদের প্রতিটি মার্কেটে কমিটি আছে, আমাদের মধ্যে কিন্তু একটা আলোচনা হয়। এবার কি ইয়া ভাই আমাকে বলবেন, রেজওয়ান ভাই, কোনো এই যে উনি বললেন যে ঈদের আগে মিটিং হয়, আমরা কোঅর্ডিনেশন মিটিং অলরেডি আমাদের এলাকার ব্যবসায়ী, এটা আপনার ডিএমপি হেডকোয়ার্টারে হয়, জোনাল অফিসেও হয়, এবং আমরা কিন্তু প্রতিটা মার্কেটে যদি কমিউনিটি পুলিশ থাকে, আমাদের যারা সিকিউরিটি, তারা বিশেষ করে রাতের বেলা ওইখানে ডিউটি করে। বাট যখনই এরকম উৎসব আসে, পূজা বা ঈদ, তখন আমরা কিন্তু কমিউনিটি পুলিশের সংখ্যা বাড়াই এবং আমরা চেষ্টা করি যাতে, আমরা কিন্তু চাই না যে রাস্তায় জ্যামটা হোক, কারণ রাস্তায় জ্যাম হলে কিন্তু আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সবাই এখন বলেন কিভাবে আমরা বেশি ক্ষতিগ্রস্ত? ব্যবসায়ীরা, কারণ আমাদের কিন্তু ব্যবসার জন্য এই ঈদ পূজা এগুলোই কিন্তু মেইন। সারা সিজন কিন্তু আমরা ব্যবসা করতে পারি না। আমরা কিন্তু টার্গেট করি যে আমরা এবার রোজার মধ্যে 1 কোটি টাকা একটা দোকান প্রফিট করবে, 11 মাস কিন্তু এই প্রফিট দিয়ে চলবে। তাই এখন যেই ভদ্রলোক মতিঝিল থেকে অফিস শেষ করে, সে আমি থাকি উত্তরাতে যাবে, সে কিন্তু এখানে অফিস 5টার সময় শেষ করে বাসায় যেতে তার 8টা বাজে, 9টায় মার্কেট বন্ধ, দেখা গেল তার শপিং আজকে ক্যান্সেল। তার মানে ক্ষতিগ্রস্ত হলাম আমরা কিন্তু চাই যে রাস্তাঘাট পরিষ্কার থাকবে, যানজট থাকবে না, এবং আমরা যাতে প্রতিটা মার্কেটের নিচে যাতে পার্কিং থাকে। আমরা কিন্তু সবসময় মার্কেট কিন্তু দোকানদার কিন্তু মার্কেটের মালিক না। আপনাকে এখানে আসতে হবে যে মার্কেটের মালিক কিন্তু একটা কর্তৃপক্ষ, এবং আমরা বারবার রাজুককে বলেছি যে একটা সময় ছিল যে পার্কিংটা কিন্তু আসলে কারোর মাথা ছিল না। আপনি দেখেন যে নিউ মার্কেট বললেন, বা যেমন আমাদের উত্তরাতে মার্কেট, ইভেন আমাদের উত্তরাতে যে রাজলক্ষ্মী মার্কেট, সেখানে কিন্তু সেই সময় মার্কেটের নিচে
পার্কিং এর প্ল্যান Basement ছিল না। জি। এখন যে মার্কেটগুলো হচ্ছে সেগুলো কিন্তু 100% মার্কেটের নিচে পার্কিং ইনশিওর করে কিন্তু মার্কেট করতে হচ্ছে। তারপরেও কিন্তু কিন্তু দেখেন না, কিন্তু ওই হচ্ছে না। জায়গাগুলোতে কিন্তু বেশি হ্যাঁ, হচ্ছে, আমরা কারণ কিন্তু ওরা বেশি ক্ষতি করছে। ক্ষতি করছে এবং আমরাও কিন্তু হতাশ যে মার্কেটের পার্কিং এর মধ্যে দেখা গেল যে একটা শপিং মল, সেটার ব্যবস্থা কে নিবে? তার যথার্থ কর্তৃপক্ষ হলো রাজুক। রাজুক কিন্তু ইচ্ছা করলে এটা ম্যাটার অফ একটা লেটার দিলেই চলে যে তোমার এই পার্কিং যদি তুমি ইনশিওর না করো তোমার বরাদ্দ বাতিল হয়ে যাবে। আমার মনে হয় এটা সলভ করা ভেরি ইজি। বাট দেখেন আমরা এই লাস্ট 10 ইয়ার্স ধরে কিন্তু আমাদের বা 20 ইয়ার্স থেকে আমাদের যে গাড়ির সংখ্যা বাড়ছে বা চাপ বাড়ছে, এই জন্যই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের মুফাসসির ভাই যেটা বলেছে, আমরা দেখেছি বিশ্বের অনেক দেশেই যে রোড ওয়াইজ সেন্ট্রাল বাস ব্যবস্থা থাকে এবং একটা কালার, মনে করেন মিরপুর রোডে একটা ইয়েলো কার্ড দিয়ে দিল, উত্তরা রোডে একটা রেড দিল, মোহাম্মদপুরে আরেকটা কালার দিল। তাতে হয় কি, আজকে আমি আসার পথে দেখলাম বাসে বাসে যে প্রতিযোগিতা, এই কারণে কিন্তু দুর্ঘটনা বেশি ঘটতেছে। সাইড দিয়ে কিন্তু কাঁচ ভেঙে এবং যায়, একজন মাথা বের করেছে, আরেকজন পিছন বের করে রাখছে, মানে কাঁচ ভেঙে ক্রস হয়ে আছে। এবং সাইডে যখন ক্রস করে যায় তখন হাতে লেগে, এখন তো রাস্তা ফাঁকা, সবাই তারাবি নামাজ পড়তেছে হয়তো বা, তার মধ্যে কিন্তু অনেক জায়গায় জ্যাম লেগে আছে। তো শেষে এন্ডিং এ গিয়ে দেখলাম ঝামেলাটা কি, যে বাসের যে চালক ভাই তিনি তার বাসটাকে মানে ট্যাক্সি করে রেখে দিয়েছে। এবং আমার যেটা কথা, আজকে রেজা ভাই এখানে আছেন, আমি আসলে অনেক দিন ধরেই চিন্তা করছি যে আপনার যে আমাদের যে বাসের যে চালকদের যে লাইসেন্স দেওয়া হয়, এখানে দেওয়া হয় কারা দেয়? এটা সিটি কর্পোরেশন বিআরটিএ থেকে দেওয়া হয়, বাট ম্যানেজমেন্ট করতেছে কিন্তু ডিএমপির পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্টটা। তো এখন যে এইখানে যে একটা গ্যাপ আছে, যারা আপনার লাইসেন্সগুলো পাচ্ছে, প্রাইভেট কার হোক আর বাস হোক, তাদের অনেকে প্র্যাকটিক্যাল পরীক্ষাই হয় না। অনেকে আছে যে সে গাড়ি চালাতে পারে না, লাইসেন্সের মালিক হয়ে গেছে। হাউ ক্যান, কিভাবে সে একটা লাইসেন্সের মালিক হলো? আপনি বাইরের দেশে দেখবেন যে একটা ড্রাইভিং লাইসেন্স একটা আর্মসের লাইসেন্স থেকে বেশি ডেঞ্জারাস। আমাদের দেশে একটা লাইসেন্স দিতে গেলে আর্মসের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু একটা গাড়ির লাইসেন্স দিতে গেলে ওয়ান টু ম্যাটার, যে কোনো ভাবে হয়ে যায়। এইখানে সরকারকে এবং যথাযথ কর্তৃপক্ষকে আরো বেশি স্ট্রং হতে হবে, যাতে ড্রাইভিং লাইসেন্স সচরাচর কেউ না পায়, যারা চালক তারাই লাইসেন্স পাবে। এবং আমার মনে হয় এইখানে আমাদের দুর্ঘটনার সমাধানের একটা ব্যবস্থা আছে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের যে রাস্তার যে ফুটপাতগুলো, আপনি দেখেন ঢাকা শহরের ঈদ বা যে কোনো সময় ফুটপাত দখল হয়ে যাচ্ছে। আমরা যারা ট্রেড লাইসেন্স ধরা ব্যবসায়ী, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ ফুটপাতে যা পাওয়া যায় শপিং মলে সেটাই পাওয়া যাচ্ছে, এবং ফুটপাতে সেই পণ্যের দাম অর্ধেক, কারণ তার ভ্যাট দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, দোকান ভাড়া নাই, তারা ম্যানেজ করে আছে। আমরাও চাই যে ফুটপাত পরিষ্কার হবে এবং যারা ক্রেতা আছেন তারা মার্কেটমুখী হবে, পার্কিং থাকবে, একটা সুন্দর পরিবেশ। আমরা চাই ঢাকা শহর বাংলাদেশে এখন একটা উন্নয়নশীল দেশের পর্যায়ে যাচ্ছে, অনেক বিদেশিরা আসছে আমাদের দেশে। আপনি গুলশানে যান, উত্তরা যান, বনানীতে যান, বিদেশিরা কিন্তু খুব কমফোর্ট ফিল করে না, কারণ রাস্তার যে ফুটপাতগুলো এগুলো কিন্তু ওয়াকওয়ে নাই, এগুলো সব এখন মেইন রাস্তা দিয়ে আপনার হাঁটতে হয় সাধারণ মানুষকে। তা আমাদের দুজন নতুন মেয়র সাহেব আসছেন, আমাদের উত্তরের আনিসুল সাহেবও কাজ করছেন, দক্ষিণের সাইদ সাহেবও কাজ করছেন। আমার বিশ্বাস যে খুব শীঘ্রই একটা পরিকল্পিত নগরায়ন যেভাবে হয়, মুফাসসির ভাই আছেন, ওনারা, আমি আপনার বিশ্বাসটাকে শ্রদ্ধা করছি, কিন্তু এই বিশ্বাসটা উনি এত বছর ধরে করছেন, ওনার উপরে রাখবো। আমি একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্নটা হলো, মাননীয় মন্ত্রী মহোদয় যানজট নিরসনের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু কার্যকর হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে। উনি যে কথাগুলো বললেন যে দুইজন মেয়র আসছেন, এটা করবেন, 1 বছর পূর্তি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা ওইদিকেই যাচ্ছি, যে আমি শুনলাম কিন্তু আমি কিছু করতে পারবো না। আমি দুটা ভাগে করি। ভাই যে কথাটি বলেছে, অ্যাকচুয়ালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা ওই দেখেন এক সময় ডাক্তার মানে একটা ডাক্তার সব ট্রিটমেন্ট করবে, এখন কি আপনি ব্রেন অপারেশনের জন্য মেডিসিনের ডাক্তারের কাছে যাবেন? আপনার হার্টের জন্য কি যাবেন? এই জিনিসটা কিন্তু আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আগে ঢাকা শহরে 10টা গাড়ি চলতো, 20টা গাড়ি চলতো, এখন 10,000 গাড়ি চলে। সো সিস্টেম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে এবং বিশ্ব উন্নত একটা অবস্থায় চলে গেছে।
আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি অনেকগুলি কারণে। যে কথাটা ওনার কথা ধরে আমি বলি যে সমস্ত কিছু করে দেওয়ার মতন মানুষ কিন্তু বাংলাদেশে আছে, প্রবলেমটা হচ্ছে নীতি নির্ধারক এবং এক্সিকিউশন করা। এখন প্রথমেই ওনার কথাতে চাই, উনি বলেছেন যে লাইসেন্স যেন কঠোরভাবে দেওয়া হয়। আমার সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী পাবলিকলি বলেছেন যে গরু ছাগল চিনতে পারে তাকে যেন লাইসেন্স দেওয়া হয়। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী ওপেনলি এই কথাটি বলেছেন, শ্রমিক নেতা। তাহলে ওনারা কাকে লাইসেন্স দেবেন বা বিআরটিএ কাকে লাইসেন্স দেবেন? এবং এটার প্রতিবাদ বা ওনার চাকরিও যায় নাই, ওনার মন্ত্রিত্বও যায় নাই, এবং ওনার পুলিশের কাছে ক্ষমাও চাইতে হয় নাই। যদি এই অবস্থা হয় তাহলে এখানে আপনি বুঝতে পারতেছেন যে লাইসেন্সটা কার কাছে যাচ্ছে। এখন আসেন যে এই করে মনে 12-13 লাখ লাইসেন্স মনে ইস্যু করে দেওয়া হয়েছিল। এটা আসলে কথার কথা বলছে যে গরু ছাগল চিনতে না, whatever এটা আসলে ডিরেকশন না, শুনেন, এটা কোনো ডিরেকশন না। যখন এই কথা বলবে মন্ত্রী বলে দিয়েছে যে গরু ছাগল চিনলে লাইসেন্স দিয়ে দিবে। আমাদের তো আরেকজন মন্ত্রী আছেন ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছেন যে লাইসেন্স দেওয়ার ব্যাপারে শতভাগ সৎ হতে হবে এবং বিআরটি যারা উনি বলছেন ওনার আন্ডারে তো ডিপার্টমেন্ট। আপনি আমাকে বলেন ওনার আন্ডারে ডিপার্টমেন্ট এই কাজটা করছে। আপনি যখন বললেন, যখন মনে করেন যে একটা গরিব লোক যখন কোনো কথা বলে তার কথাটা আপনি কতটুকু ধরবেন, একজন বড় লোক অথবা দায়িত্বপূর্ণ লোক যে কথাগুলো বলবে এগুলার প্রত্যেকটাই বুঝছেন হাদিসের মতো। কারণ এই কথাগুলো পরিবহন মন্ত্রী কিন্তু ডিপার্টমেন্ট বিআরটি এটা না, আমি কিন্তু না, এটা কিন্তু বাংলাদেশকে অচল করার মতন ক্ষমতা উনি রাখেন। ব্যক্তিগত বুঝতে হবে যে আপনি ড্রাইভিং লাইসেন্স কেন দিবেন না। ড্রাইভিং লাইসেন্সের দায়িত্ব কিন্তু অন্য কারো না, এটা সড়ক পরিবহন মন্ত্রীর এবং ওনার আন্ডারে বিআরটি আছে। উনি যতই চেষ্টা করুক না কেন, আরেক জায়গা থেকে যদি বলা হয় এই এতজন লোক আছে এই লাইসেন্স গুলো দিতে, এবং আমি নিশ্চিত ভাবে বলতে পারি এখানে যারা যারা গত 1 বছর আসছেন প্রত্যেকে এই কথাটা বলে গেছেন ভাই, যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, আমি মানে ওরা বলেছেন যে যেই সব লোকগুলো আমাদেরকে বাধ্য করা হয়েছে কেন। এই ব্যাপারেই তো আমাদের কঠিন হইতে হবে। এবং কে কঠিন হবে এটা আমাকে বলেন। আমরা কয়েকটা পদে পদে আলাপ করি, এরপরে যে আপনি পার্কিং এর কথা নামটা মেনশন না করে আমরা যে কথাগুলো বলছি যে এই জায়গাগুলোতে কাউকে ইয়া না করা। এখন আসেন রাজুকের যে দায়িত্বটি ছিল রাজুক সেটি পালন করেন, মাঝে মাঝে করে তো দেখি না ভাঙচুর করে। আমি আপনাকে এখন খুব ইন্টারেস্টিং কথা বলি। আমি একটি প্রকল্প করেছি শপিং সেন্টার, তার 2টি লেভেলে পার্কিং। প্রজেক্টটি হ্যান্ডওভার করার মাস 6 পরে যে দেখলাম একটি লেভেলে স্ল্যাব কেটে সিঁড়ি নামিয়ে এসকেলেটর নামিয়ে একটি পার্কিং এর পুরো ফ্লোর গুলিস্তানের দক্ষিণে আমি আপনার নাম বলতে না, কেন বলবেন না আপনি, কেন বলবেন না? খদ্দর বাজারে যান, খদ্দর বাজারের, এবং এক একটি দোকান বিক্রি হয়েছে কোটি টাকায়। তাহলে সেটি তো এখনো চলছে। আর আপনি যে রাজুকের ধরার কথা বলছেন, রাজুক কি বলেছে? কমার্শিয়াল এলাকায় কি বলে, আবাসিক এলাকায় কমার্শিয়াল করা যাবে না। ঢাকা শহরে তো সবই তাই। না, আমি তো আরো খারাপ ভাবে বলি, মাননীয় প্রধানমন্ত্রী দলীয় অফিসটি কোথায়? আবাসিক এলাকায়। কোন আইনে আছে? তাহলে তুলতে হলে প্রথমে মাননীয় আওয়ামী লীগের যে মেইন কার্যালয় কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ, ওইটা কিন্তু কোনো প্রধান কার্যালয় বলা হয় না, ওইটা 3 নম্বর অফিস। প্রধান শুনেন, এইখানে এটা কিন্তু একটা আনঅফিসিয়াল অফিস। আনঅফিসিয়াল অফিস হয় না তো, এটা কোনো অফিসের হয় না। আপনারা শুনেন, এই যে তোষামত করতে যায় কত জিনিস, এইখানে একটা পার্টির যে অফিস সেটা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউতে আছে। আমার বাড়িতে আমি ডাক্তারি প্র্যাকটিস করতে পারি না, দ্যাট ইজ দ্য রাজুক ল। জিজ্ঞেস করেন ওনাকে। অফকোর্স, তাহলে উনি ওইখানে বসতে পারেন না, যেখানে আশেপাশে বাসা আছে সেখানে উনি বসতে পারেন না। না, এটা আপনি যেভাবে আজকে বললেন যে আমি আজকে না, আজকে গত 3 মাস ধরে এই কথা বলছি। এখানে কারো বসা আর বিজনেস করা দুইটা কিন্তু না, বিজনেস না তো। আমি বলি এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান, যখন মনে করেন আপনারা আমার বাসাতে বসে চারদিক থেকে লোক আসে, বিভিন্ন ধরনের যখন আসে, আপনি যখন আমি আমার বাসাটাকে ব্যবসায়িক ভাবে ব্যবসায় করতে হবে, যে আপনি অডিয়েন্সকে আপনি ওখানে নিয়ে আসছেন, তার মানে কিন্তু আরেকজনকে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি কি এটা দেখেছেন? আমাদের শেষ যে মন্ত্রিসভায় একটা গ্যাজেট বের হয়েছে, 6 মাসের মধ্যে সকল আবাসিক এলাকায় বাণিজ্যিক
প্রতিষ্ঠান বন্ধ করার জন্য সরকারিভাবে একটা গেজেট প্রকাশ করা হয়েছে, এবং এটা অতি শীঘ্রই 6 মাস তো এখন হয় নাই, অনলি 1 মান্থ হয়েছে এটা। এবং আমার বিশ্বাস যে এবার যে পরিকল্পনা নিয়েছেন এটা তো মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনা তো প্রধানমন্ত্রী না না, এখানে আপনার দেখতে হবে আজকে বাস্তবতা দেখেন, আমরা যে লেভেল থেকে আজকের এই লেভেলে আসছি, আজকে কিন্তু আমরা মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে হঠাৎ করে কিন্তু আপনি একদিনে পারবেন না। ধানমন্ডি কি আবাসিক এলাকা? ধানমন্ডি একটা আবাসিক এলাকা, তবে এখন এটা আবাসিক এলাকা। আমি এটা আমরা এটাকে চাই জুড়ে যে আবাসিক এলাকায় চলে আসুক। আমরা কিন্তু যারা সচেতন ব্যবসা করি, আমাদের কিন্তু দাবি একটা কি, যে অপরিকল্পিত আবাসিক এলাকায় যে দোকানগুলো আছে অতি সত্বর বন্ধ করা হোক। আপনি মোহাম্মদপুর পর্যন্ত যে রাস্তাটা, তার দুই পাশে ইউনিভার্সিটি আর শপিং মল ছাড়া আছে নাকি? এইটাই তো আমরা বন্ধ করতে চাই। এবং এটা বন্ধ করবেন কিভাবে? বন্ধ করবেন, এটা বন্ধ করবেন কারণ আপনি যাই একটা ইন্টারেস্ট করে আপনি যাই ওখানে ইয়ে না, দিবেন। আমরা চাচ্ছি কি এখন যে এগুলো একটা আইন হোক। আইন হওয়ার পরে দেখা গেল যে যেমন বললাম বরাদ্দ বাতিল হবে, রাজুক যদি একটা চিঠি লেখে, সিম্পল অলরেডি চিঠিও গেছে অনেকে, বাট কি হলো দেখা গেল তারা ম্যানেজ করতেছে। এখানে আমি কিন্তু একটা কথা বলি, সরকারের আন্তরিকতা আর ফিল্ডের ম্যানেজেবল ক্যাপাসিটি এটা কিন্তু সরকারের দোষ দিলে হবে না। এই যে ম্যানেজ যে হয়, যারা ইন্সপেক্টর বা যারা ফিল্ডে ওয়ার্ক করে তারা কারা? আচ্ছা, তারা তো আমাদের সমাজেরই লোক। এখন সরকার তো আর প্রধানমন্ত্রী আর ফিল্ডে নামবে না। বিশ্বাস করেন কারো ইয়া বাতিল করে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ইন্সপেক্টরের কারণে ম্যানেজ হয়ে যায়? না না, এটা এখানে আমাদের গ্যাপ আছে, অনেক আইনের অনেক গ্যাপ আছে। আইনের গ্যাপ নাই, আইনের গ্যাপ আছে। আপনি দেখেন অনেক বাড়ির মালিক তারা হাইকোর্টে রিট করে, তারা এইভাবে আইনগত ভাবে সবাই করে না, অনেকেই সবাই করে। অনেক নজির আছে। কত পার্সেন্ট লিজহোল্ড হাউসে কেস করে কোনো সমাধান নাই, টাইমিং টাইম পাস করতে পারে। আচ্ছা, আমাকে কয়েকটা কথা বলতে দিন। মহসিন ভাই, ইয়ার জন্য একটা টেলিফোন আছে, আমরা দেখিনি উনি কি বলছেন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হলো মোহাম্মদ আক্তার হোসেন। ঢাকা সিটিতে যে যানজট নিরসন আপনারা যতই চেষ্টা করেন বন্ধ করতে পারবেন না। যদি বন্ধ করার একটাই উপায়, যত ডাইনে ইউটার্ন আছে সব বন্ধ করেন, কিছু কিছু রাখেন। আর ইউটার্নের জন্য ফ্লাইওভার করতে হবে 3 কিলো 4 কিলো পর পর। মহাখালী ফ্লাইওভারতে নামলে বনানীয় বরপাস পর্যন্ত যাইতে লাগে 1 ঘন্টা আধা ঘন্টা। পুরা কাটা বন্ধ করে দেন, ওভারপাসের নিচে দিয়ে ইউটার্ন করতে দেন। 5 মিনিটে গাড়ি ইউটার্ন করে আসবে, 5 মিনিট সর্বোচ্চ, কিন্তু আধা ঘন্টা বসে সময় কাটায়, 1 ঘন্টাও লাগে, অনেকে হাইটা যায়। এখন পদক্ষেপ নিতে হবে এই প্রশাসন কোন সরকার কোন কাউরে 2 লাভ নেই, নিজের আগে সচেতন হন। কিভাবে পরিকল্পনা করতে হবে দেশটা এই শহরটারে সৌন্দর্য করে ইউটার্ন দিয়ে সব বন্ধ করে 5 কিলো 3 কিলো 4 কিলো পর পর ইউটার্ন করতে হবে ফ্লাইওভারের, আর কোনো পথ নাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইউটার্ন নিয়ে কথা বলেছেন উনি। না, আমি কয়েকটা তথ্য যেটা দিতে চাচ্ছি, যে আপনার আর্গুমেন্টের ব্যাপার না। আজকে যদি ধরেন রাজুকে এই তথ্যটা দেওয়ার সময় যদি প্রথমেই চিঠিটা আমার দলের অফিসে যেত এবং দল যদি বলতো যে হ্যাঁ আমরা আগামী 6 মাসের মধ্যে এই অফিস এখান থেকে সরাই নিচ্ছি, ইট উড বি এক্সট্রাঅর্ডিনারি থিং। কিন্তু আমরাই করি না। কারণ বাংলাদেশের অর্ধেক প্রচুর মানুষ জানে না ঢাকা শহরে একটি গর্ত খুঁড়তে হলে রাজুকের অনুমতি নিতে হবে, অর্থাৎ আবাসিক এলাকায় আবাসিক কার্যক্রম করতে হবে। যদি না করতে হয় সেটার জন্য আইন পাস করতে হবে। এবং আপনি ওই যে বললেন প্রধানমন্ত্রী করে না, কিন্তু প্রধানমন্ত্রীকে যে কত অন্যায় কাজ করানো হয় তার একটা এক্সাম্পল আপনাকে আমি দেই। 2 প্রধানমন্ত্রী বিজেপি ভবন একজন ফাউন্ডেশন দিয়েছেন, একজন উদ্বোধন করেছেন। প্ল্যান আজকে পর্যন্ত হয় নাই, যেটা কোর্টে বাতিল হলো। 2 প্রধানমন্ত্রীর অফিসে কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রীকে বলেছে যে আপনি এখানে উদ্বোধন করতে যেন না, এটা আনঅথরাইজড বিল্ডিং। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করতেন যে বিজিএমই ভবনের ফাউন্ডেশন দেওয়া একান্ত প্রয়োজন, তাহলে মাঝরাত্রেও রাজুকের প্ল্যান পাশ করানো সম্ভব ছিল। আমি এই জন্যই কথাটি বলছি, কদিন আগে আমার নেত্রী বলেছেন, আমাকে বলতে দেন, নেত্রী বলেছেন আমি হেড অব দ্য গভর্নমেন্ট। হেড অব দ্য গভর্নমেন্টের কাছে সব তথ্য আসে না। যদি আসতো তাহলে জাতির পিতাকে এভাবে নৃশংসভাবে হত্যার মধ্যে চলে যেতে হতো না। যিনি 300-400টি কু কন্ট্রোল করেছে সেই লোককেও মৃত্যুর বরণ করতে হতো না। 2টি জিনিস এই কারণে হয়। একটি হচ্ছে যে তাদেরকে সঠিক তথ্য বিভিন্ন ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, তারা এগুলি মানেন নাই। আরেকটি হচ্ছে তাদেরকে কিছু তথ্য দেওয়া হয়েছে, কিছু তথ্য দেওয়া হয় নাই। এই যে বিজেপি ভবনের ঘটনার সাথে 2 প্রধানমন্ত্রী জড়িত, তাদের অফিসের যে ব্যক্তিগুলি তাদের 2 নেত্রীকে নিয়ে গেছেন, তাদের কি কোনো বিচার হয়েছে? তাদের ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই জায়গাতে আমাদের একটা শর্ট কামিং রয়ে গেছে। এই জায়গাগুলিকে আমাদের
এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি বের হয়ে আসতে চাই আমাদেরকে ওপেন ডিসকাশনে চলে যেতে হবে। মোহাম্মদ ভাই এখন আমি আরেকটা বলি আপনাকে, থামেন। এই যে বিজেপির ভবনটা, না, এটা কিন্তু রায় হয়েছে অলরেডি, এটা কিন্তু বিজেপি রায় হয়েছে যে এটা এখন ভাঙতে হবে, এবং এই সরকার আমলে কিন্তু এটা রায় হয়েছে। রেজওয়ান ভাইয়ের কাছে শুনেন, জানতে চাইবো একটা জিনিস, দুই প্রধানমন্ত্রী এখানে ফাউন্ডেশন দিয়েছে অবৈধ ভবনের, এইটাকে আগে হাইলাইট করেন, তারপরে না না এই যে আপনি হাতির you জিপ should be proud of the বিচার বিভাগ। আমরা তো That is proud different. যে আমাদের প্রধানমন্ত্রী যে হাতির জিপ প্রকল্পটা হাতে নিয়েছে, আজকে কিন্তু এটা ডিমান্ড। প্রধানমন্ত্রীর কথা নিয়ে আমাদের 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 না না মোহাম্মদ ভাই তো কোনো জায়গায় ভুল প্রধানমন্ত্রীকে বলেনি। এখানে আমার বলতেছেন, সমস্যা উনি নেই কি- এখানে। উনি তো জানতেন না, না, উনি যদি না, জানতেন জানেন তাহলে না, তো তাহলে যেতেন না তো। যেতেন না, তাহলে যেতেন না। ওনাকে জানানো আজকে তো হয়নি। আমাদের প্রধানমন্ত্রী এটা স্টেপ নিয়েছে যে না, সে যে শক্তিশালী সংগঠনই হোক না কেন, প্রধানমন্ত্রী একটা যদি step এটা নিলে কি করে? অন্যায় হয়, আমি আপনাকে বলি, এটা কিন্তু স্পষ্ট ভাষায় শুনেন, বলেছে। শুনেন, না, আপনি মানছেন না তো আইন। স্পষ্ট ভাষায় হ্যাঁ, বলি, আমি আপনাকে বলি, মানছেন না। আমি আমার পাশে প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম, হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রী, এই বিজেপি ভবনটি কিন্তু একটি অন্যায় কার্যক্রমের সাথে আপনারা দুই প্রধানমন্ত্রী কোনো না কোনো ভাবে জড়িত হয়েছেন। আমার সেই অনুষ্ঠানে লিখিত বক্তৃতা ফেলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বিজিএমই ভবন বাংলাদেশের বুকে একটি বিস্ফোরা। মামুন ভাই, হ্যাঁ, এটা প্রধানমন্ত্রী বিরাট বলেছেন। ব্যাপার। মোবাশ্বের প্রশ্ন ভাই, কিন্তু আমার অন্য না, না, জায়গায়। মোবাশ্বের ভাই। তাদেরকে তথ্য দেওয়া হয় না, যে না, না, মোবাশ্বের ভাই, কারণেই অন্যায় এখন কাজ- না, এটা আজকে যে বাংলার জন্য subject- একটা- না, না, মামুন ভাই, থামেন। Right, আজকে যে সাবজেক্ট, উনি কিন্তু সবচেয়ে বড় সেটা হচ্ছে রেজন ভাই, আপনি বলেন এই জায়গা থেকে মুক্তি কোথায়, এই ট্রাফিক, এই যে এই জায়গা থেকে কিভাবে, আপনি বলেন যে আপনি বললেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, উনি বললেন নগর পরিকল্পনা হিসাবে, ফ্র্যাঞ্চাইজি হিসাবে সব জিনিস করে দেওয়া হয়েছে, কিন্তু এটা বাস্তবে এর Exactly. খোঁজ পাওয়া যায় না। উনি যেটা বললেন প্রধানমন্ত্রী, সব জিনিস প্রধানমন্ত্রী পাওয়া করবে না, সম্ভব না। করবে না। প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন, তার লোক রেখেছেন, উনি তাদেরকে বলেছেন, তারপরে প্রধানমন্ত্রী নিজে হেঁটে গিয়ে বলতে না, না, হবে তুমি প্রধানমন্ত্রী এটা খাপ দিয়ে খেও না, এটা সম্ভব না। যে কাজে প্রধানমন্ত্রীর নামগুলো কেউ যদি বলে নেত্রী, তার নামগুলো আসা উচিত না, তারপরে যে লোকগুলো আছে যাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে Exactly. কাগজ, তারা তাদেরকে নিয়ে সঠিকভাবে আমার প্রশ্ন পালন করতে এখানে। পারছে না বলেই আজকে সরকারের Exactly. উপরে ব্লেম চলে আসে। হ্যাঁ, প্রধানমন্ত্রী, আমি অত বড় জায়গাতে যেতে চাই না, আমি খুব ছোট জায়গায় থাকতে চাই। সেটা হচ্ছে কেন যে এই যানজট থেকে মুক্তির উপায়টা কোন জায়গায়? আপনি তো বাইরে ছিলেন, আপনি কি ইয়েতে ছিলেন? হ্যাঁ, আমি টোকিওতে ছিলাম। আমি জি, টোকিও তো একটা ভয়াবহ জায়গা, আপনি বলেন সেই জায়গায় কি সুন্দর চমৎকার ভাবে হচ্ছে, ইউরোপের বিভিন্ন আমাদের এখানে দেশে আগানো হয় না। ইভেন আফ্রিকারও অনেক দেশে জি, ছিলাম। আপনি বলেন। ইভেন আফ্রিকার অবস্থাও ঢাকার মানে চেয়ে অনেক বাংলাদেশ বেশি। better। আপনি বলেন আফ্রিকা নিয়েই বলেন যে না, ওরা ওদের মতো করতে হলে আমাদের কি ওদের করতে হবে? ট্রাফিক সিস্টেম হ্যাঁ, is good। আপনি বলেন। দেখেন, আফ্রিকা আমরা তো বলি যে খুব অনুন্নত দেশ। জি। হ্যাঁ, সেখানে রাস্তায় চলতে গেলেও দেখবেন যে কোনো গাড়ি পথচারীকে দেখে হর্ন বাজাবে না। ইভেন দিনের বেলায় হর্ন বাজায় এরকম গাড়ি আপনি পাবেন তা না। অথচ আমরা ওখানকার লোকজনকে অশিক্ষিত বলি, এবং হ্যাঁ। অধিকাংশ বলা হয় যে বর্বর 80% বলি, লোক অমুক বলি। বর্বর, কিন্তু ও আপনি রকমের ঢাকার একটা বিশেষণ করে রাস্তায় দিই। হাঁটতে যান, জি। হর্নে মানে আওয়াজে আপনি মানে বীতশ্রদ্ধ হয়ে পড়বেন এই শহরে বসবাস করার জন্য। কিন্তু ওরা আইন মানে লেখাপড়া না জানে, আর আমরা জানি না কেন মানি না, বলেন তো আপনি এই থিমটা না, আমাদের এই কালচার, ইটস জি। এ ম্যাটার অফ কালচার, জি। যে দিনের বেলায় হর্ন বাজাবে না বা পথচারীকে প্রায়োরিটি দেবে, অন্যকে প্রায়োরিটি দেবে, এটা আমাদের আসলে কালচারে নেই। আচ্ছা, মানে সবাই মনে করে সেই শ্রেষ্ঠ তার অবস্থানে, অন্য সবাই হচ্ছে তার খাদেম, এরকম একটা অ্যাটিটিউড। তো এই মাইন্ডসেটের চেঞ্জ আনতে হবে। আর আর এই গাড়ি যানজট নিরসনের জন্য জি। আপনি এই যে গ্লাস, এই জি। গ্লাসে ধরে 200 মিলিলিটার পানি ধরে, জি। এখানে যদি আপনি 1000 বা 2000 মিলিলিটার পানি ঢেলে দেন, তাহলে কি হবে? উপচে পড়বে। 1800 মিলিলিটার পানি অবধারিতভাবে উপচে পড়ে যাবে। এখন রাস্তায় ক্যাপাসিটি আছে আপনার 3000 গাড়ির, সেখানে আপনি 18000 গাড়ি দিয়ে দিলেন, মোটরাইজড নন মোটরাইজড ভেহিকেল মিলে, তাহলে কি হবে? 3000-এর কাছে 18000, মানে 6 গুণ বেশি Overflow হবে। অবধারিতভাবে সবসময় রাস্তায় যানজট লেগেই থাকবে। তারপরেও এটা একটা মিরাকল যে ঢাকা শহরে আমরা এখনো চলাচল করতে মানে পারি। তার মানে গাড়ি চলে, গাড়ি যে চলে, এটা আপনার কাছে অস্বাভাবিক। এটা পুলিশ যেভাবে ডিউটি করে, এটা পৃথিবীর আর কোনো শহরে আপনি এরকম পাবেন না। পুলিশ রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে অমানবিক ভাবে ডিউটি পালন করে। একটা মানুষ, আপনি 8 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখেন কি অবস্থা হয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, একটা সার্টেন পিরিয়ড পরে আপনি গায়ে আর এনার্জি পাবেন না। কিন্তু বাংলাদেশে বা ঢাকায় পুলিশ এই অসাধ্যাতীত, মানে সাধ্যাতীত কাজটা করে যাচ্ছে নগরকে সচল রাখার জন্য। আর এখন এই সচলটাকে যদি স্থায়ীভাবে হ্যাঁ, এটাকে আরো improve যদি করতে চাই। সিগন্যালের যে ব্যাপারটা আছে, সিগন্যাল আছে, হাত দিয়ে দেখাচ্ছে যাচ্ছে না, গাড়ি, signal এদিকে। নাই, এটা হ্যাঁ, signal signal আছে, এটা নাই। বলা যাবে না। না, মানে এই signal নাই signal আসলে। সিস্টেমটাই যে আমরা যে গত Signal 3 নাই। বছর ধরে সিগন্যালের বাইরে আছি, এই Signal- জায়গা থেকে আমরা মুক্তি পাবো কি করে? সিগন্যাল, এই যে 5-7 বছর পর পর নতুন করে সিগন্যাল জি। লাগানোর যে মহোৎসব চলে, জি, এগুলো বন্ধ করতে হবে। আপনাকে যে পলিসি নেবে সেটা ইফেক্টিভ হবে কি হবে না, এটা পলিসি নেওয়ার আগেই স্টাডি করতে হবে। তো সিগন্যাল গত 30 বছর ধরেই বিভিন্ন
মহল এই ইনস্টলেশন করছে, বাট এটা কখনোই কার্যকর হয়নি। কেন কার্যকর হয়নি এটাও আমার মনে হয় স্টাডি হয়নি। না কিন্তু রেজাল ভাই যে হাত দিয়ে দেখানোর প্রসেস গুলো, যেমন মনে হয় একদিকে জাম লেগে যাচ্ছে, দেখা গেল ওদিকে গাড়ি যাচ্ছে না কিন্তু ছেড়েই যাচ্ছে, মানে এই সিস্টেমটাকে কি করে ডেভেলপ করা যায়? ছেড়েই যাচ্ছে, এটার পিছনের ইতিহাসটা জানতে হবে। আচ্ছা। হয়তো ওখানে কোনো মন্ত্রী ওয়েট করতেছে বা এমপি ওয়েট করতেছে, কোনো আদারওয়াইজ কোনো ব্যক্তি ইনফ্লুয়েন্সিয়াল আছে। দেখেন উনি কিন্তু যে কথাগুলো বলেছেন, আপনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু এটা মিন করেনি। উনি বলছে দেখেন না, দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে আসলে কথা বলার কোনো স্কোপ নাই, কারণ প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা থাকে যেগুলো জিনিসগুলো অন্য মানুষকে দিয়ে দেওয়া হয়, দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এবং এখন যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য গভর্নমেন্টের 5 বছর পরে দেখা গেল যে না এই প্রধানমন্ত্রী ব্যর্থ হয়ে গেছে, কিন্তু খুব মজার ব্যাপার উনি সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, সব দায়িত্ব দিয়ে দিয়েছেন, তারা কোনো জায়গাতে। উনি বলছেন ফ্র্যাঞ্চাইজ এরিয়াতে ডিটিপি এসটিপি কোন জিনিস গত 15 বছর ধরে সালেউদ্দিন সাহেব আজকেও আমার সাথে কথা হচ্ছে, এত কিছু করতে করতে উনি এখন ফেড আপ। উনি আফ্রিকায় যায়, ওইসব জায়গায় ওখানে করে সিগন্যালিং সিস্টেম করে চমৎকার করে, কিন্তু যত সব দোষ হলো এইখানে। এই জায়গাটা থেকে সবার আগে যেটা হলো যে আমাদের কাছে মনে হচ্ছে যদি সবাই নিজ জায়গা থেকে, উনি যেটা বললেন সবাই নিজ জায়গা থেকে যদি না করে, আমরা সবটার জন্য কিন্তু এই ট্রাফিকের যানজটটা কিন্তু আমরা একদম পুরোপুরি ট্রাফিকের উপর চাপাই দিচ্ছি। অন্য জায়গায় কিন্তু প্রবলেমটা এই যে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলি, এই যে উনি কিন্তু একটি জিনিস বলেছেন, কোঅর্ডিনেশন হচ্ছে না। কেন কোঅর্ডিনেশন হচ্ছে না? এই যে সিগন্যাল কিনেছে সিটি কর্পোরেশন, যেখানে তার এই কি বলে সিগন্যালিং ইঞ্জিনিয়ারিং নাই, একটি টেন্ডারের মাধ্যমে এটা নিয়ে আসা হয়েছে, যেটা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলাপই করা হয় নাই। ফলে ওনারা এটা এখানে শেষ না, কমিউনিকেশন গ্যাপ। এখন মূল ব্যাপার হচ্ছে পৃথিবীর সব জায়গায় সিটি মেয়র ইজ দ্য কোঅর্ডিনেটিং অথরিটি। ঢাকা শহরে 7টি মন্ত্রণালয়ের স্বাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, 50টি প্রতিষ্ঠান স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, এবং 7টি মন্ত্রণালয়ের প্রত্যেকের কাগজেই লেখা আছে যেখানে যাহাই থাকুক না কেন তোমার আইন তাহার উপরে কার্যকর হইবে। আচ্ছা, এই যে দুরবস্থা, আমরা শেষ পর্যায়ে আছি, আপনি খালি আমাকে আমি যে 2টা সেন্টেন্স আপনি বলবেন এই জায়গা থেকে আপনারা কি সব। না আমি বলি জামশেদ ভাই, যে রেজা ভাই যেটা বললো যে আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট কাজ করছে এবং সিগন্যালগুলো দেখছি আমরা চেঞ্জ হচ্ছে, বাট ম্যানুয়ালি আমরা করতেছি। আর একটা মানুষের কিন্তু কর্মদক্ষতার ব্যাপার আছে, যে একটা ট্রাফিক যে কাজ করছে সে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা খুব ভালো ডিউটি করবে, 5 ঘন্টা পরে তার স্টাইল চেঞ্জ হবে, 7 ঘন্টা পর আরেক রকম হবে, 10 ঘন্টা পর আরেক রকম হবে। এখন আপনি দেখেন, আপনি যখন চলেন, আমাদের যে গাড়িগুলো চলছে এটা কিন্তু লেন বাই লেন চলতেছে না। যে নরমাল নিয়ম কি, লেফট সাইডটা সবসময় ক্লিয়ার থাকবে, বহির্বিশ্বের সব জায়গায় কিন্তু লেফট সাইড। এটা কে করবে? এটা করবে যারা চালক, তারা থাকবে। আমি এবং আপনি, আমরা সচেতন না। আরেকটা কথা হলো যে আমাদের যে সিস্টেমটা, ট্রাফিক সিস্টেমটা, আপনার বহির্বিশ্বে একটা গিভ ওয়ে সিস্টেম আছে, যে রাইটে থাকবে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, যে মেইন রোডে থাকবে সে আগে যাবে, সাব রাস্তায় যে পরে যাবে। বাট আমাদের কোন রাস্তা আছে? আমাদের যে ট্রেন ওয়ে বলছেন, আমাদের যে চ্যানেল বলছেন, গাড়ি রাখার জায়গা, রাস্তা বড় জিনিসই নাই, কিছু তো আছে। আমরা যদি একদম বলে দেই যে আমাদের সবই একই রকম, তাহলে তার আমাদের কোনো পরিকল্পনা হবে না। কিন্তু উনি কিন্তু তাই বলেছেন। আপনি বলেন বাস স্টপে বাসটা কোন জায়গায় থামবে, এটা তো আমাদের সিটি কর্পোরেশন নির্ধারণ করবে যে এটা বাস স্টপেজ, এটা ট্যাক্সি স্ট্যান্ড, এগুলো আমাদের হয়নি। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি একটা জিনিস বলি, এবার আমরা সিটি কর্পোরেশনের পরে যে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউকে ডাকবো, বলবো যে আপনারা ঠিক করবেন। আমি কি ওনার কথা অনুযায়ী যদি এটা হয় তাহলে সিটি কর্পোরেশন ঠিক দেখা যাক আগামীতে সিটি কর্পোরেশন আমাদের জন্য কি কি জায়গা বেছে দেন। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।